আপনি যে এত বড়, বড় মানে আমরা তো কথা বলছি। আপনাকে যদি শেখ হাসিনার আ তো দূরের কথা, তার সেক্রেটারি দূরের কথা। আপনি কি শেখ হাসিনার একটা পিয়ন ড্রাইভারের বিরুদ্ধে একটা টু শব্দ করার ক্ষমতা আপনার আছে? লাইভের প্রোগ্রাম সে বলে গাধাটাই বলে যে, "না, শেখ হাসিনার একটা পিয়নের বিরুদ্ধে কথা বলার সাহস তার নেই।" সেই লোক একটা বড় টেলিভিশন দখল করে সেটার হেড অব নিউজ হয়ে গেছে। এখন বড় বিএনপি নেতা, বড় সমস্ত কিছু করে পুরো একটা শক্তিশালী মিডিয়াকে একেবারে রীতিমতো রসাতলে ঢুকিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে এমন কিছু অপ্রিয় সত্য কথা বলবো যা আমি জানি, শতভাগ জানি। যা আমি দেখেছি এবং যা সহ্য করা যাচ্ছে না। এবং যে বিষয়গুলো আপনাদের জানানো উচিত, আমাদের প্রচলিত মিডিয়াগুলো যে বিষয়গুলো জানাতে পারছে না। তাদের সে সাহস নেই। কিন্তু এই বিষয়গুলো খোলামেলাভাবে এমনকি টু দি পয়েন্টে নাম বলে, বলে এই কথাগুলো বলার সামর্থ্য আমার আছে, শক্তি আমার আছে আল্লাহর মেহেরবানিতে, সাহস আমার আছে এবং আমি মনে করি এই কথাগুলো বলা আমার জন্য ফরজে আইন। প্রথমত হলো যে আমাদের রাজনীতির একটা ভয়ঙ্কর যে চিত্র এই মুহূর্তে, সেটা হলো মুনাফিকি। আপনারা যা কিছু চারিপাশে দেখছেন, এর একটা বিরাট অংশ মুনাফিকি। মুনাফিক বা হিপোক্রেসি কাকে বলে আপনি সেটা বুঝতে পারছেন। যে যা না সে সেটা দেখানোর চেষ্টা করছে। ভণ্ড অলি আল্লাহ হওয়ার চেষ্টা করছে। অলি আল্লাহদেরকে ভণ্ড বানানোর চেষ্টা করা হচ্ছে। যে লোক নির্বোধ, বেকুব, সে ভাইস চ্যান্সেলর হওয়ার চেষ্টা করছে। যে লোক ক লিখতে ৩টা কলম ভাঙে সে হঠাৎ করে সক্রেটিসের মতো দার্শনিক হয়ে পড়েছে। যে লোক রাজনীতির র বোঝে না সে আব্রাহাম লিঙ্কনের আব্বা হয়ে গেছে। যে লোক যুদ্ধবিদ্যা সম্পর্কে যার কোনো ধারণা নাই সে জুলিয়াস সিজারের টিচার হয়ে গেছে। যে লোক অর্থনীতি বুঝে না সে বিরাট পণ্ডিত হয়ে গেছে। অর্থব্যবস্থার চাণক্যের বাবা, চাণক্য মানে পৃথিবীর সর্বকালের সেরা মানে যে কজন অর্থনীতিবিদ রয়েছেন সর্বকালের ১০,০০০ বছরের মধ্যে, তাদের মধ্যে প্রধানতম ব্যক্তি চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থমন্ত্রী চাণক্য। এবং তার যে অর্থশাস্ত্র, তার যে অর্থব্যবস্থা ভারতবর্ষে অর্থাৎ আলেকজান্ডারের পরপরে অর্থাৎ খ্রিস্টের জন্মের প্রায় ৩০০ বছর আগে, তখন প্রায় ৫০ লক্ষ বর্গ কিলোমিটার ছিল সম্মিলিত চন্দ্রগুপ্ত মৌর্যের ডাইনেস্টি সাম্রাজ্যের আয়তন। এখন ভারতের হলো ৩৬ লাখ বর্গ কিলোমিটার, মানে ভারতের ২.৫ গুণ বা ১.৫ গুণ। সেই সাম্রাজ্যের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী চাণক্য। এখন আমাদের দেশে এরকম অনেক লোক আছে যে জীবনে চাণক্য পড়েনি, জানে না, কিচ্ছু জানে না। সে এখন চাণক্যের আব্বা হয়ে অর্থনীতির গুরু হয়ে বসেছেন। এরপর আরেকজন বিখ্যাত অর্থনীতিবিদ, ইউরোপের যে ভূমি ব্যবস্থা এবং ট্যাক্সেশন সিস্টেম এবং জরিপ সিস্টেম সারা দুনিয়াতে যে এখন চলে, ইভেন আমেরিকাতে, উড ইউ বিলিভ মহারাজা টোডরমল, তিনি শেরশাহের অর্থমন্ত্রী ছিলেন, পরবর্তীতে আবার আকবরের অর্থমন্ত্রী হয়েছিলেন। তিনি সেটা করেছিলেন এবং তার সেই অর্থব্যবস্থার কারণে ৩৫০ বছর মুঘল সাম্রাজ্য টিকে ছিল। এখন এই যে আমরা জমির যে কর নির্ধারণ করি, এ সবই তার আবিষ্কার। এই বাংলাদেশে যখন চরম অর্থনৈতিক দুরবস্থা, তখন এরকম অনেকে রাজা টোডরমল সম্পর্কে কিছু না জেনেও তারা মহারাজা টোডরমলের আব্বা হয়ে বসে আছেন। এই কথাগুলো আমাদের পত্রপত্রিকাগুলো বলছে না। তারা পয়েন্ট আউট করে
কোনো ভণ্ডের ছবি আঁকতে পারছে না। তারা বলছে না যে, "তুমি তো কিছু জানো না। তুমি ভণ্ড, তুমি প্রতারক, তুমি কিছু বোঝো না, তুমি শুধু খেলো, তুমি শুধু হাসো, তুমি শুধু অভিনয় করো। আর এর বাইরে এই জনগণের টাকা খাওয়া ছাড়া তোমার আর কোনো কাজ নাই।" মিডিয়াগুলো আগের মতো বলতে পারছে না যে ঘুষ এবং দুর্নীতির বিরাট অংশ তোমার পকেটে যাচ্ছে। তুমি এই অল্প সময়ের মধ্যে বিদেশে টাকা পাচার করে তুমি এবং তোমার যারা লোকজন রয়েছে সারা সুইস ব্যাংকে সয়লাভ করে ফেলেছে। এই কথাগুলো বলা যাচ্ছে না, মিডিয়াগুলো বলতে পারছে না। বলবে কি করে? মিডিয়া থেকে আওয়ামী লীগের লোকজনকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। যে সকল আওয়ামী লীগের অলিগার, আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামীপন্থী লোকজন যারা মিডিয়া প্রতিষ্ঠা করেছিল, টেলিভিশন, সংবাদপত্র, তাদের একটা বিরাট অংশ পালিয়ে গেছে। এক অংশ জেলে আছে। যারা আছে তাদের সবার হলকম চেপে ধরা হয়েছে, কারো অন্ডকোষ চেপে ধরা হয়েছে, কারো আরো মানে কি বলবো, অন্ডকোষ হলকম চেপে ধরা হয়েছে, কাউকে হ্যান্ডকাপ পরানো হয়েছে। আর সেখানে নতুন দলবাস পান্ডা কিভাবে দুই কলম লিখতে হয়, কিভাবে মানে যাকে বলা হয় একটা সংবাদ তৈরি করতে হয়, কিভাবে সরকারকে সেভ করতে হয়, কিভাবে সরকারের বিরোধিতা করতে হয়, কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা যায়, এই জিনিসগুলোর সরিয়া এবিসিডি জানে না। দে আর দ্য জাস্ট স্ট্রিট ম্যান, রাস্তার মানে ওই যে ইউটিউব এখন অনেক আছে না, আমি সাংবাদিক একটা বিখ্যাত নাটক দেখেছিলাম ওইরকম। এক মহিলা এসে গালের উপর একটা চর বসায় দেয় একজনকে, যাই তুই আমার ছবি তুললি কেন? তখন সে চর খাওয়ার পরেও লাফে বলতে থাকে আমি সাংবাদিক। তা বলে যে সাংবাদিক হলে কি তুই ছবি তুলতে পারবি নাকি? বিখ্যাত একটা মানে হাসির সিনেমার নাটক ছিল। তো এইরকম প্রকৃতির যারা লোকজন, ম্যান অফ স্ট্রিট, তারা এখন কোনো একটা টেলিভিশনের হেড অফ নিউজ হয়ে বসে আছে। জাস্ট কথার কথা, কোনো একটা পত্রিকার সম্পাদকীয় বিভাগের প্রধান হয়ে আছে, কোনো একটা পত্রিকার চিফ রিপোর্টার হয়ে বসে আছে। আর এদের কারণে অনেক গুরুত্বপূর্ণ নিউজ ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে, অনেক সত্য আড়াল হয়ে যাচ্ছে, অনেক মিথ্যা সামনে চলে আসছে। এতে করে পুরো জনমত সামাজিক মাধ্যমে ঝুঁকে পড়েছে মূলধারার গণমাধ্যম, যেটা সরকারের নিয়ন্ত্রণে। সেখানে মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা কোনো কিছু নেই। কথা প্রসঙ্গে ধরেন আমি একটা মিডিয়াতে জয়েন্ট এডিটর রূপে আছে। বয়স কত হবে বড় জোর 40-45, 40-42 বছর। দু কলম লিখতে পারে না, কিছু পারে না, কোনোদিন বিএনপি করতে দেখিনি। আমি আর একজনকে জিজ্ঞাসা করলাম, যেখানে সে ওইখানে একটা স্টাফ রিপোর্টার বা সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে আছে। আমি ওর সম্পর্কে জিজ্ঞেস করলাম যে ওই ছেলেটা হঠাৎ করে এখানে আসলো কি করে? তো বললো যে, ভাই বলেন না, ও তো মগবাজারে ৬-৭ হাজার টাকা বাসা ভাড়া দিয়ে থাকতো, কোনো চাকরি টাকরি ছিল না। তো চাকরি টাকরি ছিল না, কিন্তু সাংবাদিক পরিচয় দিত, ঘোরাফেরা করতো। এরপর যখন জুলাই বিপ্লব হলো, সে একদিন কোনো একটা জায়গা থেকে পুলিশের হাতে মার খেয়েছে। অ্যাজ এ পথচারী যেভাবে মার খেয়েছে, ওইটাকে সে ক্যাশ করেছে। ওইটাকে সে ক্যাশ করে এখন বিরাট সাংবাদিক সেজে একটা পত্রিকা দখল করে ফেলেছে। সেই পত্রিকার সব কিছু সে নিয়ন্ত্রণ করে এবং ওই পত্রিকার সে পোর্টফোলিও ব্যবহার করে সরকারের একটা অফিসের, যেখানে প্রচুর কন্ট্রাক্টারি হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি এই ঢাকা শহরের অফিস, সেই অফিসে সে একটা সিন্ডিকেট মেনটেন করে এই অল্প কয়েকদিনের মধ্যে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। আচ্ছা, এই খবর পত্রিকায় কি ছাপাবে আপনাকে? এই খবর কি বিএনপি জানে? তারেক রহমান সাহেব জানে? অথচ লতাপাতা গাছঠাল জানে। আরেকটা বদমাইশ, সে একটা টেলিভিশনে চাকরি করত। ওই টেলিভিশনের মালিক আমার বন্ধু মানুষ, যদিও সে বিএনপি করে, আমার বন্ধু মানুষ। সেই মালিকের স্ত্রী আমার ক্লাসমেট সরাসরি। তো যার জন্য ওই সম্পর্কে জানতাম। কয়েকবার তার চাকরি চলে গেছে। কোনো রকম, যাকে বলা হয়, তাকে রাখতে চায় না,
কোন রকম মানে ননসেন্স দ্য গ্রেট। তো সেই ননসেন্সটা একটা অনুষ্ঠান উপস্থাপনা করত এবং আমি সেই অনুষ্ঠানে ছিলাম। তো আমি বললাম যে, এই যে দেশের যে অবস্থা, আওয়ামী লীগ জামানায় ২০১৬ বা ১৭ সনে। আমি বললাম, দেশের যে অবস্থা, আপনি যে এত বড়, বড় মানে আমরা তো কথা বলছি। আপনাকে যদি শেখ হাসিনার আ তো দূরের কথা, তার সেক্রেটারি দূরের কথা। আপনি কি শেখ হাসিনার একটা পিয়ন ড্রাইভারের বিরুদ্ধে একটা টু শব্দ করার ক্ষমতা আপনার আছে? লাইভের প্রোগ্রাম। সে বলে, গাধাটাই বলে যে, "না, শেখ হাসিনার একটা পিয়নের বিরুদ্ধে কথা বলার সাহস তার নেই।" সেই লোক একটা বড় টেলিভিশন দখল করে সেটার হেড অব নিউজ হয়ে গেছে। এখন বড় বিএনপি নেতা, বড় সমস্ত কিছু করে পুরো একটা শক্তিশালী মিডিয়াকে একেবারে রীতিমতো রসাতলে ঢুকিয়ে দিয়েছে। এই যে জিনিসগুলো হচ্ছে মিডিয়া জগতে, রাজনীতিতে মুনাফিকি, মিডিয়াতে এই মুনাফিকি, এটা আবার এই রোগ ছড়িয়ে পড়েছে সচিবালয়ে, এই রোগ ছড়িয়ে পড়েছে কক্সবাজারে, চোরাচালানির জগতে, এই রোগ ছড়িয়ে পড়েছে যারা সীমান্তে গরু চোরা কারবারি করে তাদের মধ্যে, কোর্ট কাছারিতে। আপনি চিন্তা করেন যে সরকারি অফিস মানে হাইকোর্টের বিচারপতির রায় নকল করে অ্যাটর্নি জেনারেলের অফিসের লোকজন কোটি কোটি টাকা চুরি করেছে এবং সেতে তাদের বিরুদ্ধে স্বয়ং অ্যাটর্নি জেনারেলকে পদক্ষেপ নিতে হয়েছে। দুর্নীতি কোথায় চলে গেছে? এই সমস্ত দুর্নীতিবাজরা আবার এই নিজেদের টাকা ভাগাভাগি করার জন্য মারামারি করছে, কাটাকাটি করছে, একে অপরকে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ফেলছে এবং সেটা নিয়ে কোর্ট কাছারির ভিতরে বাইরে নানা রকম মুখরোচক আলাপ আলোচনা হচ্ছে। এগুলো তো মিডিয়াতে আসছে না, এগুলো নিয়ে কেউ কথা বলছে না। আর এরকম পরিস্থিতি যখন তৈরি হয়ে যায়, তখনই পর্দার আড়ালের যে গোখরা সাপগুলো, ঘরের মধ্যে যে ছোট ছোট গর্ত রয়েছে, সেই গর্তের মধ্যে লুকিয়ে থাকা গোখরা সাপগুলো ফোঁস-ফাঁস করতে থাকে এবং একটু সুযোগ পেলে বের হয়ে ছোবল দেয়। ফলে শেখ হাসিনা চলে গেছে, আমরা যারা বগল বাজিয়েছিলাম। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেছেন, আমরা যারা বগল বাজিয়েছিলাম। এখন আমাদের বগলের মধ্যে বড় বড় ফোড়া হয়ে গেছে, বাজানো তো দূরের কথা, বগলটা যে চেপে রাখবো সেই অবস্থা নেই। হাত দুটো মানে যেভাবে পাখি উড়াল দেওয়ার জন্য পাখা দুটো মিলে থাকে, এখন আমাদের বহু মানুষের বগলে এরকম বড় বড় ফোড়া হয়েছে। ফলে আমরা দুই হাত উঁচু করে, মানে আপনার যেভাবে বিসি চেপে ধরলে, অন্ডকোষ চেপে ধরলে মানুষ আত্মসমর্পণ করার জন্য হাত উপরে তুলে, দুই হাত এভাবে তুলে দেয়, বা আপনি সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য দুই হাত আপনি যেভাবে মেলে ধরেন, এইভাবে লক্ষ লক্ষ মানুষ, নিরীহ মানুষ যারা বগল বাজিয়েছিল, তাদের বগলের মধ্যে বিষ ফোড়া হয়ে গেছে। এখন তারা দুই হাত মানে দুই দিকে মেলে হাঁটাচলা করছে। কারো কারো কুস্কিতে ফোড়া হয়েছে। তাহলে কুস্কিতে ফোড়া হলে কি অবস্থা হয় বুঝেন, কীভাবে চ্যাগায় ব্যাগায় হাঁটে। ওইরকম অবস্থা হয়ে গেছে এখন ভুক্তভোগী সাধারণ আমজনতার। এরকম একটা দুর্বৃত্তর সময়, দুর্বোধ্য সময়, দুর্বৃত্তপনার এই দেশে আমি মনে করি সত্য কথা বলা, মানুষকে সত্য বিষয় জানানো এবং সমাজে যা কিছু হচ্ছে সেই বিষয়গুলো তথ্য প্রমাণ সুনির্দিষ্টভাবে আপনার কাছে রাখুন, কিন্তু শত্রুতা না করে বলতে থাকুন। এটা ফরজে আইন। আপনার জবানের এটা শুকরিয়া। আল্লাহ যে আপনাকে জবান দিয়েছে, আল্লাহ যে আপনাকে বুদ্ধি দিয়েছে, এবং এই কাজগুলো যদি আপনি না করেন, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে যে তুমি সারা মানুষ যখন এভাবে আকুতি জানাচ্ছিল, কেউ সত্য বলতে সাহস পাচ্ছিল না, সত্য শুনতে সাহস পাচ্ছিল না, ঠিক সেই সময়টাতে তোমার তো সামর্থ্য ছিল। তুমি একটা পত্রিকার সম্পাদক ছিলে, মালিক ছিলে, তোমার অনেক ফেসবুক ফ্যান ফলোয়ার ছিল, সামাজিক মাধ্যম ছিল, ইউটিউব চ্যানেল ছিল, কিন্তু তুমি তো ভয়ে হোক, স্বার্থে হোক, যে কোনো কারণে হোক কথা বলনি। কাজেই আজ যারা
সাজাপ্রাপ্ত হচ্ছে, আর যারা জাহান্নামে যাচ্ছে তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই কথা যদি আল্লাহ বলেন, আপনি কি জবাব দিবেন? আর সেই ভয় থেকেই এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।